এই এতক্ষণে দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, ছবি ঠিকঠাক আছে কিনা একটু বলবে। কে এসছো? এখনও কমেন্ট সেকশন থেকে কিছুই দেখতে পাচ্ছি না আমি। একটু জানিও যে সব ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। হাই, গুড ইভিনিং। আস্তে আস্তে জয়েন করো, আমি তারপর শুরু করব। এমনিতেই একটু লেট হয়ে গেছে। তিনজন এসেছো দেখতে পাচ্ছি, কে কে এসছো আমি বুঝতে পারছি না। কমেন্টও দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। আশা করছি শুনতে পাচ্ছ আমাকে। কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি জয়েন করো। ঠিক আছে, আস্তে আস্তে হয়তো জয়েন করে যাবে। সবাইকে আমার শুভ সন্ধ্যা জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকেও আমি গুরুদেবের একটা ঘটনা, ছোট ছোট কয়েকটা ঘটনা বলবো তোমাদেরকে। প্রথমে আমি কিছুই কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি বুঝতেও পারছি না, কাজেই আন্দাজেই শুরু করে দিচ্ছে আর কি। আচ্ছা, একবার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর, আমার গুরুদেব, উনি তখন একবার মজফরপুরে, উনি তো বাংলাদেশের মানুষ ছিলেন, মজফরপুরে তখন ওনার এক ভক্ত থাকতেন, শিষ্য আর কি, তার নাম হচ্ছে রোহিণী মজুমদার। উনিও বিরাট বড় একজন সাধক ছিলেন। তো ওনার বাড়িতে তখন কিছু দিনের জন্য ঠাকুর গিয়েছিলেন। তো সেদিন বিশেষ একটা উৎসব ছিল, প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন, সবাই ঠাকুরের সাথে দেখা করতে অনেক। তা সেদিনকে সব ভক্তদের জন্য রোহিণীবাবু স্ত্রী মাংস রান্না করবেন স্থির করেছিলেন। মাংস রান্না হবে বাড়িতে। তো মাংস টাংস রান্না হচ্ছে, তখন হঠাৎ করে ঠাকুর বলছেন, রান্না যখন হয়ে গেছে তখন ঠাকুর বলছেন যে আজকে আমিও মাংস খাবো, আমাকেও মাংস দাও। ঠাকুর তো এমনিতেই কিচ্ছু খেতেন না, মাংস খাওয়া তো দূরস্থ, মানে খুবই স্বল্পাহারী বলতে কি একেবারে না খাওয়ারই মতন খাওয়া দাওয়া ছিল ওনার। সামান্য একটু কাঁঠালি কলা, একটা কাঁঠালি কলা, একটু জল, এরকম খেতেন উনি। সারাদিনই খাওয়া দাওয়া ছিল না খাওয়া। তো সেই মানুষ বলছে আমি মাংস খাবো। শুনে তো রোহিণীবাবু ঠিক একেবারে আনন্দে আপ্লুত যে ঠাকুর মাংস খেতে চেয়েছেন, তাহলে তো খুব ভালো ব্যাপার। তো উনি কী করলেন, সেই খুব যত্ন করে এক বাটি মাংস এনে ঠাকুরের সামনে ধরলেন। ঠাকুর তো মহা আনন্দে খাচ্ছেন মাংসটি।
খেতে খেতে বাটি একদম শেষ। এবারে উনি তখন বলছেন আমাকে আরেকটু দাও, আরও মাংস দাও। এইভাবে বারবার করে উনি চাইছেন, বাটি বাটি মাংস শেষে দেখা গেল একটু কারুর জন্য কোনো মাংস পড়ে নেই। আর এরই মধ্যে শুরু হলো ঠাকুরের অসহ্য পেটে যন্ত্রণা, মানে সে আছাড়ি পিছাড়ি পেটে যন্ত্রণা, সেই সঙ্গে বারে বারে পায়খানা হতে লাগলো, সাংঘাতিক মানে অবস্থা শরীরের। তখন সবাই তো খুব চিন্তিত হয়ে পড়লো, ওষুধ দেওয়ার চেষ্টা করলো, ওনার কী করে কি সুস্থ করা যাবে এই সমস্ত নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়লো। যাই হোক, এরকম হতে হতে বিকেলের দিকে উনি সুস্থ হয়ে গেলেন, ঠিক হয়ে গেলেন। তখন সবাই বলতে লাগলো, যে জিজ্ঞেস করলো ঠাকুর এটা কি হলো, মানে আপনি এতগুলো মাংস আপনি তো খানই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এত মাংস একা একা খেয়ে এরকম সমস্ত শরীর খারাপ হলো আপনার, এটা কি হলো? তখন উনি বলছেন যে আমি যদি না খেতাম তাহলে আপনারা যারা এই মাংস খেতেন সকলেই মারা পড়তেন, কারণ এই মাংসটি বিষাক্ত ছিল। তখন সবাই তো মাথায় হাত, সে কী কথা, সেই বিষাক্ত মাংস আপনি খেলেন? না, আমার তো কিছু হবে না, কিন্তু তোমরা খেলে তোমাদের ক্ষতি হয়ে যেত। তখন সবাই বলছে, তা আপনিই বা খেলেন কেন? আপনি তো ওই মাংস ফেলে দিতে পারতেন। তখন উনি বলছেন যে না, ওই মাংস যদি ফেলে দেওয়া হতো তাহলে কাক, বেড়াল, কুকুর এই প্রাণীরা তো ওই মাংস খেত এবং তাদেরও প্রাণ সংশয় হতো, সেই কারণেই আমি ওই মাংস খেয়ে ফেলেছিলাম। তো এইভাবে উনি ওনার শিষ্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। আচ্ছা, এই একটা ঘটনা। আরও একটা ঘটনা বলি, সেটা হচ্ছে গুরুদেব একবার বিডান স্ট্রিটে এসেছিলেন, তো একজনের ওইরকমই আর একজনের ভক্ত শিষ্যের বাড়িতে। সেখানে বৈঠকখানায় বসে বসে ওই নাম গান হচ্ছে, বিভিন্ন শাস্ত্র আলোচনা, মানে আধ্যাত্মিক আলোচনা হচ্ছে। এই সমস্ত হতে হতে হঠাৎ দেখা গেল ঠাকুরের গায়ে বড় বড় ফোস্কার মতন, জল ফোস্কার মতন কিছু গুটি গুটি বেরিয়ে গেছে। তাই দেখে তো সবাই খুব চিন্তিত হয়ে পড়লো, যে এটা কি হলো, আপনার গায়ে এসব কী বেরোচ্ছে? তখন ওখানে একজন ডাক্তার ছিলেন, উনি দেখে বললেন, এ তো আপনার বসন্ত হয়েছে গুরুদেব। তখন গুরুদেব উনি বলছেন যে হ্যাঁ, আমার বসন্তই হয়েছে, কিন্তু তোমরা এই নিয়ে কোনো উদ্বেগ করো না, এটা কিচ্ছু হবে না। দেখো, বলে উনি বসন্তের সেই গুটিগুলোর গায়ে আস্তে করে নিজের হাত বোলাতে দেখা গেল নিমেষের মধ্যে সমস্ত বসন্তের ওইগুলো গুটিগুলো ওনার শরীরে মিলিয়ে গেল এবং উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তখন সবাই ওনাকে চেপে ধরেছে, এটা কি হয়েছে, এটা কি হলো ঠাকুর, আপনি বলুন এটা কি ব্যাপার হলো? তখন উনি বলছেন যে এটা অনেক দিন আগে আমি একজনের এরকম বসন্ত হয়েছে। তখনকার দিনে তো আসল বসন্ত ছিল, আর বসন্ত হলে বাঁচতো না মানুষ। তো সেই রকম একজনকে উনি বসন্ত সারিয়ে দিয়েছিলেন। তাই উনি বললেন, সেই থেকে মাঝে মাঝেই সেই বসন্ত আমার শরীরে ফুটে ওঠে। ওনার রোগটা আর কি, সেই ভক্তের, সেই মানুষটির রোগটা উনি নিজের দেহে ধারণ করেছিলেন, যার জন্য উনি বাঁচাতে পেরেছিলেন সেই লোকটিকে। তো এইভাবে উনি কিন্তু ওনার শিষ্যদের রক্ষা করেছেন বহুবার। এরকম বহু ঘটনা আছে, যেগুলো আমরা আপাত দৃষ্টিতে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওই যে আধ্যাত্মিক শক্তি, সেটার থেকেই এই সমস্ত চমৎকার ঘটে আর কি। আজকে খুব কম জনই মনে হচ্ছে দেখছে, আমি তো দুজনকে শো করছে, আর কারুর কমেন্টই আমি দেখতে পাচ্ছি না। আমার সেই জন্য গল্প বলতে একটু খারাপই লাগছে। যাই হোক, যে কোনো কারণেই হয়তো সকলে ব্যস্ত, হয়তো পরে দেখে নেবে, রেকর্ডিং শুনে নেবে। আচ্ছা, এরপরে আর একটা ঘটনাও বলি ঠাকুরের। একবার ঠাকুর ট্রেনে করে কোথাও একটা উনি যাচ্ছিলেন, কোনো অনেক শিষ্য ভক্ত তাদের সাথে উনি ট্রেনে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিলেন। তো যাওয়ার পথে হঠাৎ করে
ঠাকুরের ট্রেনটা একটা জায়গায় দাঁড়ায়, সেখানে নেমে ওই আগেকার দিনে সেই সবাই স্টেশনে নেমে নেমে জল টল ভরতো, ওই সমস্ত খাবার টাবার কিনতে ওই করতে গুরুদেবের সঙ্গে সঙ্গী সাথীরা তারা সব স্টেশনে নেমে এই সমস্ত জল টল খাবার দাবার এই সমস্ত তোলার জন্য স্টেশনে নেমে গেছে। ট্রেনটা যখন ছাড়ে তখন সবাই যখন ফিরে এসে দেখে যেখানে ঠাকুর বসেছিলেন সেখানে ঠাকুর নেই। উনি সবাই সারা কম্পার্টমেন্ট সারা স্টেশন সবাই মিলে খুঁজছে যে কোথায় গেলেন কেউ কিন্তু ওনাকে খুঁজে পাচ্ছেন না, উনি কোথায় একটা নেমে চলে গেছেন। সবাই তো মানে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল যে ঠাকুর একা একা কোথায় নেমে গেলেন, কী হলো ব্যাপারটা। বেশ কিছুক্ষণ পরের স্টেশন মানে দু একটা স্টেশন ছাড়িয়ে আবার যখন ট্রেনটা দাঁড়িয়েছে হঠাৎ দেখা গেল ঠাকুর একটি বাচ্চা ছেলেকে নিয়ে এসছেন। এসে সবাইকে বলছেন যে আপনাদের কাছে যার যা টাকা পয়সা আছে শুধু পথ খরচটা বাদ দিয়ে এই আমার কাছে সেই টাকাগুলো তোমরা তুলে দাও। তখন সবাই যে যার মতন যতটুকু যাতায়াতের খরচ লাগবে টিকিট তো কাটা আগের থেকেই ছিল, বাকি সামান্য কিছু নিজেদের কাছে রেখে সমস্তটা ঠাকুরের হাতে তুলে দিলেন অর্থ। তো তখন ঠাকুর সেই অর্থ ওই বাচ্চাটির হাতে দিয়ে বললেন, এই নাও, এগুলো নিয়ে তুমি কিছুদিনের জন্য তোমরা ভালোভাবে থাকো বলে বাচ্চাটিকে করে দিলেন। তখন সবাই জিজ্ঞেস করছে, আবার উঠে বসলেন ট্রেনে, সবাই জিজ্ঞেস ঠাকুর আপনি কোথায় গিয়েছিলেন, আপনাকে আমরা খুঁজছিলাম। তখন উনি বললেন যে আরে এই যে বাচ্চাটিকে দেখছো ওর বাবা মা আরও থাকে অনেক দূরে একটা জায়গায় গ্রামে, সেইখানে খুব সামান্য ওর কোনো বাধা ধরা চাকরি নেই, ভদ্র ছিল না আর কি লোকটি, সে কিন্তু ওই টুকটাক কাজ করতো, মানে দিন আনা দিন খাওয়া যাকে বলে এইরকমই দারিদ্র তার জীবন থেকে যায়নি, সারা জীবন ধরে খুব কষ্ট করেছেন। কিন্তু তিনি আমার মন্ত্র শিষ্য ছিলেন, তাকে আমি নাম দিয়েছিলাম কোনো এক সময়, সেই থেকে তিনি আমার প্রতি খুবই তার বিশ্বাস ছিল এবং তার একটাই চাওয়া ছিল যে একদিন সে আমাকে সামনাসামনি সাক্ষাৎ দেখতে পাবে, সে আমার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তা সেই লোকটি হঠাৎ করে প্রচণ্ড মুমূর্ষু অবস্থায় চলে যায় এবং তখন আমি বুঝতে পারি যে ওর মৃত্যু আসন্ন। তো ও আমাকে দেখতে চেয়েছিল, আমি তো দেখা না দিয়ে থাকতে পারবো না, তাই আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাকে দেখা মাত্রই সে পরলোক যাত্রা করেছে। তো উনি এইভাবেই ভক্তের মনের কথা জানতে পারেন এবং দেখা দেন। হ্যাঁ, এটার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমারও আছে, যেটা হচ্ছে আমার মায়ের সাথে ঘটেছিল। আমার মা খুব আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, খুবই ধার্মিক ছিলেন, ভালো মহিলা ছিলেন। তো উনি একবার এখানে শ্যামাপ্রসাদ লাহিড়ির নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, লাহিড়ি বাবা বলে যিনি বিখ্যাত একজন সাধক। তার যে পরম্পরায় যে যিনি আর কি ওনার নামটা শিষ্যদের মাঝখানে বিতরণ করেন, সেই রকমই আর একজন সাধু, যার কাছে আমার দাদা বৌদি দীক্ষা নিয়েছিলেন। তাদের একটা আশ্রম আছে হাওড়াতে। তো একবার মা এসেছিলেন, আমার মা দাদাদের সাথে, তখন আমরা সেই আশ্রমে গিয়েছিলাম, আমিও সঙ্গে গিয়েছিলাম। তখন সেই সাধকের কাছে গিয়ে মা শুধু জানতে চেয়েছিলেন যে আচ্ছা আমার জীবদ্দশায় আমি কি আমার গুরুদেবকে দেখতে পাবো, গুরুদর্শন কি আমার হবে? তখন সেই সাধক ব্যক্তি মাকে বলেছিলেন, হ্যাঁ আপনার গুরুদর্শন হবে। তো মার তো সেটা দৃঢ় বিশ্বাস হয়েছিল যে হ্যাঁ গুরুদর্শন মায়ের হবে। তো মার যখন শেষ সময় উপস্থিত, আমি তখন মায়ের শিয়রে আছি। মা দীর্ঘ 6 মাস ভুগছিলেন, খুবই শরীর খারাপ ছিল। আমি 6 মাস না হলেও মোটামুটি শেষ 3 মাস মায়ের কাছে মাকে সেবা করার একটা সুযোগ পেয়েছিলাম। তো আমি রোজই মাকে জিজ্ঞেস করতাম, মা তুমি কি গুরুদেবকে দেখতে পাচ্ছ? তখন মা খুবই যন্ত্রণা কাতর, সারা রাত মায়ের জন্য পাশে জাগছি। মার অবিরল পায়খানা হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে দেহ দুর্বল হয়ে যাচ্ছিল, ক্যাথিটার দিতে হলো, বেডশোর হয়ে গেছিলো,
যত যত্নে রেখেছিলাম পাশ ফিরিয়ে দিতে হতো। খুবই কষ্ট বেদনাদায়ক অবস্থা ছিল মায়ের তখন। তো আমি তখন রোজই প্রায় দিনই মাকে জিজ্ঞাসা করতাম, মা তুমি কি গুরুদেবকে দেখতে পেয়েছো? মা বলছে না রে, এখনও দেখতে পাইনি। এরকম করে চলছিল। এবার মা যেদিন শেষ দিন, মায়ের শেষ রাত্রি, সেটা সন্ধ্যের পর 8টা নাগাদ বাড়িতে লোকজন, আমার দাদা দিদিরা সব এসেছে মাকে দেখতে। সবাই বুঝেই গেছে মা আর বেশিক্ষণ বা বেশি ঘন্টা আর নেই মায়ের। তো সবাই এসে গেছে। মা কিন্তু তখন মোটামুটি একটু বিকারের মধ্যে ভুল বকছিলেন, এরকম হচ্ছিল। কিন্তু হঠাৎ করে মা দেখি জানলার দিকে মুখ করে মা শুয়েছিলেন। হঠাৎ মা বললেন, চোখগুলো বিস্ফারিত হয়ে গেল। বিস্ফারিত হয়ে বললেন, এ কি আমি এ কী দেখছি, এরম বলে উঠলেন। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কাকে দেখলে? গুরুদেবকে দেখলে না কি মা? তুমি কাকে দেখতে পেলে? মা শুধু বললেন, বলবো বলেই মা চোখটা বুজে ফেললেন। সেই থেকে মার আর কথা বাক্য সরল না আর কি, মানে উনি বলতে পারলেন না। কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বুঝলাম মায়ের গুরুদর্শন হলো। তো এবং পরের দিন মা সকালের দিকে, বেলার দিকে চলে গেলেন। তো এইভাবেই হয়তো ঠাকুর তার ভক্তদের কাছে আসেন, দেখা দেন, যারা তাকে আকুলভাবে কামনা করে তাদের তিনি ঠিকই দেখা দেন। তো এই ছিল আজকে আমার গুরুদেবের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কীরকম সেই মনে হচ্ছে যেন একা একা বকে যাচ্ছি। যাই হোক, আচ্ছা এইবারে চলে যাই অদ্ভুত সেই ভৌতিক ঘটনার মধ্যে। আচ্ছা, এই গল্প মানে এই ঘটনাটা আমাকে আমার বান্ধবী গ্রিন্ডেলিয়া ভট্টাচার্য ও একবার জানিয়েছিল আর কি। ওরা একবার গিয়েছিল, ছেলে সম্ভবত ওখানে থাকতেন, ক্যালিফোর্নিয়া। তো ওইখানে বেড়াতে গিয়েছিলেন। ওইখানে একটা যারা অনেকেই গেছো বা জানো, যারা ওদিকে থাকো জানো অনেকেই, যে ওখানে সান দিয়েগো বলে একটা জায়গা আছে। সান দিয়েগোতে হোয়েলি হাউস বলে একটা খুবই নাম করা একটি বাড়ি আছে। বিশাল বড় জায়গা নিয়ে একটি খুব সুন্দর বাড়ি আছে। সেটা হচ্ছে হোয়েলি হাউস। সেই হোয়েলি হাউসটা হন্টেড পুরো। তো হোয়েলি হাউসের সেই ইতিহাসটাই আজকে একটু তোমাদেরকে শেয়ার করতে চাই, যেটা আমি শুনেছিলাম। হয়তো অনেকেই জেনে থাকবে, জানো, তবু আমি তোমাদের একটু জানাই। সেই হোয়েলি হাউসটা মিস্টার হোয়েলি, থমাস হোয়েলি আর তার নাম। তিনি একটি জমি কিনে বাড়ি করেন সান দিয়েগোতে। বিশাল সেই জমিতে তিনি একটা বিরাট বড় বাড়ি, এবং বাড়িটা এত চমৎকার এবং শৌখিন এবং বিরাট জায়গা জুড়ে সেই বাড়িটা তিনি তৈরি করেছিলেন 1856 সালে। সেই 1856 সালে যে বাড়িটা উনি কিনেছিলেন, যেই জমিটার ওপর বাড়িটা করেছিলেন, সেই জমিটা ছিল একটি ফাঁসির মঞ্চ। বহুদিন আগে সেখানে যত রকমের দুষ্কৃতকারীদের ফাঁসি দেওয়া হতো। তখন তো ফাঁসিটা খুব প্রচলিত ছিল। এখন যেমন ফাঁসির খুব ভয়ই না, খুব কম, ফাঁসি বন্ধ হয়ে গেছে বলতে পারা যায়। তো সেই সময় কিন্তু ফাঁসি দেওয়া হতো। তো সেইখানে একটা ফাঁসির মঞ্চ ছিল আর কি। উনি জেনে শুনেই কিন্তু ওই প্রপার্টিটা কিনেছিলেন, এবং সেখানে একটা বিশাল বড় বাড়ি করেছিলেন। মেহগনি কাঠের সমস্ত বহুমূল্য সেই দিয়ে, আসবাবপত্র দিয়ে সেটাকে সাজানো হয়েছিল। আর খুব সুন্দর করে বার্মাটিক কাজের সব জিনিসপত্র দিয়ে, মানে অপূর্ব করে তিনি সেটাকে মনের মতো করে সাজিয়ে তুলেছিলেন। এবং তখন সেখানে থাকতেন তিনি, তার 3 সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে সেই হোয়েলি হাউসে থাকতেন।
তার বউয়ের নাম ছিল বোধহয় অ্যানি। পরবর্তীকালে ওনার আরও 3টি সন্তান সেখানে হয়, কিন্তু হোয়েলি হাউসে যাওয়ার পর থেকেই ওনার শুনতে পান যে রাত্রিবেলায় ভারী বুটের আওয়াজ হচ্ছে, ধুম 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 করে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে সারা রাত সেই পায়ের আওয়াজ পাওয়া যেত। হঠাৎ বিদ্ঘুটে চিৎকার, কোনো দিন কোনো বাচ্চার চিৎকার, কান্না, আওয়াজ, এরকম সব শোনা যেত। তো আর কে যেন হঠাৎ করে জানলায় উঁকি দিচ্ছে, জানলা ধরে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছায়ামূর্তি, এরকম সব দেখা যেত। কিন্তু উনি ভয় পেতেন না। উনি বলতেন এটা হচ্ছে কিছুদিন আগে, মানে বাড়ি তৈরির আগে যে চোর ইয়াংকি বলে একটা চোরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা তারই মানে আত্মার, প্রেতাত্মার এরকম আওয়াজ পাওয়া যায়। কিন্তু ওনাদের জানি না অভ্যেস হয়ে গেছিল না, ভয় পেতেন না পেতেন সেটা জানা যায়নি, কিন্তু ওরকম সমস্ত ঘটনা ঘটত। তো কিন্তু ওনারা সেরকম তোয়াক্কা করতেন না। এরই মধ্যে ওনার যে ছোট ছেলে, তার ছোট না, ওনার যে দ্বিতীয় ছেলে, মেজো ছেলে আর কি, সেই ছেলেটি মাত্র 1.5 বছর বয়স ছিল তখন। তো ওনার ওই বাচ্চাটার হঠাৎ করে স্কারলেট ফিভার বলে একটা অসুখ করলো। সেই অসুখে বাচ্চাটাকে কিন্তু আর বাঁচানো গেল না। এইরকম একটা বিশাল দুঃসংবাদ, বিশাল একটা মনোকষ্ট হওয়া সত্ত্বেও, এবং বাড়িটা এইরকম একটা ভৌতিক কাণ্ড কারখানা ঘটে ওরা বুঝতে পারা সত্ত্বেও, তখনও কিন্তু ওরা ওই বাড়িটা ছেড়ে কোথাও যায়নি, ওই বাড়িটাতেই থাকতো। এরপর হলো কি, আরও তো 3 সন্তান ওদের জন্মেছিল। বেশ কিছুদিন কেটে গেছে, বেশ কয়েক বছর কেটে গেছে। এরই মধ্যে দুই মেয়ের একসাথে বিয়ে দেওয়া হলো। এবার ছোট মেয়েটি যার সাথে বিয়ে হলো, সেই ছেলেটি জামাই আর কি, সে কিন্তু পয়সার লোভে মেয়েটাকে বিয়ে করেছিল এবং নানা রকম নির্যাতন করতো বলে মিস্টার থমাস উনি কিন্তু জামাইকে আর ওই বাড়িতে ঢুকতে দিতেন না, আর মেয়ের সাথে দেখাও করতে দিতেন না। এর ফলে হয়েছে কি, মেয়েটা খুব আপসেট হয়ে থাকতো, খুবই মনোকষ্টে থাকতো, আর কারোর সাথে কথা বলতো না। এরকম অবস্থার মধ্যে মেয়েটা চলে গেছিলো, মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছিল মেয়েটা, যেহেতু ওর হাজব্যান্ডের সাথে ওকে দেখা করতে দেওয়া হতো না, কোনোভাবেই যোগাযোগ করতে দেওয়া হতো না। সেই মেয়েটি একদিন কী করলো, হঠাৎ করে রিভলভার ছিল, তখনকার দিনে যারা অবস্থাপন্ন তাদের সকলেরই লাইসেন্সড রিভলভার থাকতো বাড়িতে, সেই রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করলো। তো এই ঘটনার পর ওনারা খুবই ভেঙে পড়লেন যে পরপর এরকম 2 সন্তান এইভাবে মারা গেছে, এদিকে বাড়িটার মধ্যে মানে আরও অত্যাচার বেড়ে গেল বিভিন্নভাবে। মাঝে মাঝেই ওই মেয়েটির মতন একটা ছায়ামূর্তি কেঁদে কেঁদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যেন একটা অশরীরী একটা সবসময় একটা বিচ্ছিরি মানে সমস্ত ঘটনা ঘটছে, বিভিন্ন রকমের আওয়াজ সারাক্ষণ মানে মুখর করে রাখছে বাড়িটাতে। সেই সব দেখে শুনে ওনারা ঠিক করলেন যে না, এখানে আর থাকা যাবে না, চলো আমরা নিউ ইয়র্কে ফিরে যাই। নিউ ইয়র্কে ওদের আরও বাড়ি ছিল আর কি, বিরাট বড় লোক ছিলেন, বিভিন্ন ব্যবসা ছিল। প্রথম দিকে ওই ব্যবসার জন্যই উনি ছেড়ে যেতে চাইছিলেন না ওখান থেকে, কিন্তু ওনারা অবশেষে ওই বাড়ি ছেড়ে চলে গেলেন একেবারে তালা চাবি মেরে, কোনো ভাড়া টাড়া দিয়ে নয়, কিচ্ছু না। ওখানে একটা ওই বাড়িটাতে একটা প্রথম ওখানকার নাট্যমঞ্চও তৈরি হয়েছিল সেই বাড়িটাতে। তো সেই বাড়ি লক অ্যান্ড কি করে একদম ওনারা চলে গেলেন। দীর্ঘ 20 বছরের মধ্যে ওনারা কিন্তু আসেননি। কিন্তু ওই দীর্ঘ 20 বছরের মধ্যে যে ওই হোয়েলি হাউসের পাশ দিয়ে গেছে, সেই এরকম বিকট অদ্ভুত আর্তনাদ শুনতে পেয়েছে, জানলায় কারো ছায়া দেখতে পেয়েছে, বিভৎস, কোনো একটি মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছাদের উপর দিয়ে, কি যেন খুঁজে বেড়াচ্ছে, এরকম সব দেখা যেত সেই হোয়েলি হাউসে। তারপর 20 বছর পরে
ওনারা আবার ফিরে আসেন ওই বাড়িতে। ফিরে আসার পর বেশ কিছুদিন বাদে ওই টমাস মারা যান, কিন্তু ওনার স্ত্রী কিন্তু ওই বাড়িতে তখনও ছিলেন। তারপরে ওনার স্ত্রীও বেশ কয়েক বছর ওখানে থাকার পর আস্তে আস্তে উনিও, ছেলেমেয়েরা হয়তো এদিক ওদিক চলে গিয়েছিল, আর উনিও মারা গেলেন, ওই বাড়িতেই মারা গেলেন। তারপর থেকে ওটা আর কি সরকারিভাবে ওরা নিয়ে নেওয়া হলো, কারণ কোনো ওয়ারিশান ছিল না, বা থাকলেও তারা কেউ ওই বাড়িতে আসতে আর সাহস পেত না। ছেলেপুলে তো আরও ছিল, কিন্তু তারা বোধহয় সাহস পেত না, সেই কারণে ওটা এখন ওটা একটা ওই হন্টেড হাউস বলে, মানে ওটার একটা ভৌতিক অভিজ্ঞতা নিতে যারা যাবে, যেসব ট্যুরিস্টরা যাবে, সে তাদের দেখার জন্য ওরকম একটা ইয়ে করে দেওয়া হয়েছে সেই বাড়িটাকে। তো ওইখানে ওরাও গিয়েছিল, তো সেখানে একটা ওই গান ঠানের ইয়ে হচ্ছিলো, কোনো কী বলে হ্যালোউইন যে ইয়েটা হয় না ওদের, সেই ভৌতিক ওই সমস্ত ওইখানে হচ্ছিল, সব দেখেছিল, কিন্তু ওরা সেইভাবে কিছু অনুভব করেনি। কিন্তু এই বাড়িটা নিয়ে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা, আমার এত অস্বস্তি লাগছে না, কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, বা কজন দেখছো তাও বুঝতে পারছি না। যাই হোক, পরে হয়তো দেখতে পাবো যে কী বলছো। মাঝে মাঝে এরকম হয়, কারো কমেন্ট দেখা যায় না, আর কমেন্ট দেখা না গেলে এত অস্বস্তি লাগে। আচ্ছা, আর একটা গল্প বলে আজকের মতো আড্ডা শেষ করব, কারণ আজকে আমার মুডটাও ভালো লাগছে না, যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না সেভাবে, কারোর সাথে আমার ইন্টারাকশন হচ্ছে না, সেই কারণে ভালো লাগছে না। যাই হোক, আর একটা গল্প বলি, এটা মানে আর একটা ঘটনা বলি। সেই ঘটনাটি খুবই মারাত্মক ভয়ঙ্কর একটা ঘটনা। সেই ঘটনাটা এস.সি. মণ্ডল নামে একজন লেখক, রাইটার, তার সত্য ঘটনা অবলম্বনে উনি এটা জানিয়েছিলেন। আমি সেটাই তোমাদেরকে আজকে বলছি। তো একদিন একটি রেল স্টেশন, সেখানে লাস্ট ট্রেন এসে দাঁড়িয়েছে। লাস্ট ট্রেন তখনকার দিনে বেশ কিছু বছর আগের গল্প, এটা ঘটনা আর কি। তো লাস্ট ট্রেনে বেশিরভাগই লাস্ট ট্রেনে সেরকম কোনো প্যাসেঞ্জার থাকে না। তো গণেশ বলে একটি কুলি ছিল, সে ওই লাস্ট ট্রেনের প্যাসেঞ্জারদের দেখে শুনে, যদি কেউ বা থাকে তার মালপত্র যদি বওয়ার হয় সেটা দেখে ও বাড়ি ফিরে আসতো আর কি। আর যেমন হয়, বেশ অনেক কুলিরাই আছে না, একটু চুরি ছেঁচড়ামির ব্যাপারটা আছে, মানে অত রাত্রিরে যদি সুযোগ বোঝে তো কিছু হাতানো যায় পাবলিকের কাছ থেকে, প্যাসেঞ্জারদের কাছ থেকে, সেরকম একটা ওর টেন্ডেন্সি ছিল। সেই কুলির নাম গণেশ। তো ওই গণেশ ওই লাস্ট ট্রেনে সেদিন, লাস্ট ট্রেনটা চলে যাওয়ার পর ও একবার স্টেশনটা রাউন্ড দিয়ে দেখে যে কেউ আছে কি না, বা কারোর কোনো প্রয়োজন লাগবে কিনা। তো ওরকম হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখে কি এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। ভদ্রমহিলার সামনে একটা বিরাট বড় সুটকেস, দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, বোধহয় কুলির খোঁজ করছে বা কিছু, অত বড় সুটকেসটা নিয়ে যাওয়া। তো সে ভদ্রমহিলাকে অপূর্ব সুন্দরী দেখতে, একেবারে মা দুর্গার মতন তার মুখশ্রী, ফর্সা, টানা টানা চোখ, আর খুবই সম্ভ্রান্ত ঘরের মহিলা বলে মনে হয়। তো সেই ভদ্রমহিলাকে দেখতে পেয়ে ও গণেশ গিয়ে বলেছে যে আপনার কুলি লাগবে। তখন ভদ্রমহিলা হঠাৎ করে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে, মানে কাউকেই দেখতে পাচ্ছিলেন না, হঠাৎ করে সামনে গণেশ এসে পড়াতে একটুখানি চমকে টমকে গেছে, গিয়ে বলছে যে হ্যাঁ আমার কুলি লাগবে। তখন বলছে যে কোথায় যাবেন বলুন। তখন বলেছে যে থানার দিকে চলো। তখন গণেশ ভাবছে
গণেশ তো সেই বিরাট বড় স্যুটকেসটা মাথায় তুলে নিয়েছে, বেশ ভারী একটা স্যুটকেস, আর মনে মনে ভাবছে যে ভদ্রমহিলার গায়েও অনেক সোনার গয়নাগাটি, ভাবছে যে এইখানে স্যুটকেসে নিশ্চয়ই সাংঘাতিক ভালো ভালো কিছু জিনিসপত্র আছে, রাত্রির বেলায় কাউকে দেখতে না পেয়ে থানার দিকে যেতে বলছে চালাকি করে। তো আচ্ছা ঠিক আছে চলো বলে মনে মনে ফোন দিয়ে আঁটতে আঁটতে যাচ্ছে যে এই স্যুটকেসটা নিয়ে যদি পালানো যায় কোনোভাবে, একা ভদ্রমহিলার কী করবে যদি পালাই। আগে আগে যাচ্ছে, যেতে যেতে ওরই এক সাগরেদ, হ্যাঁ সেই সাগরেদ হারান বলে, তাকে ওর দূর থেকে দেখতে পেয়ে ও একটুখানি ইশারা করে দিয়েছে যে ভালো একটা দাও আছে, এরকম একটা ব্যাপার করে ইশারা করে দিয়েছে, করে হারতাল লেগেছে। এবার হরেন কী করেছে, হরেন এসে হঠাৎ করে গায়ে পড়ে সে ঝগড়া করা বলে না, সেরকম একটা কী ঝামেলা ভদ্রমহিলার সাথে লাগিয়ে দিয়েছে। কী মানে হই হই করে যা তা কথা বলছে, কী সব উল্টোপাল্টা বকতে বকতে ভদ্রমহিলা রেগে গেছে, তার সাথে তর্কাতর্কি এরকম কিছু একটা বাগবিতণ্ডা হচ্ছে। এই সুযোগে গণেশ করেছে কি, হনন হনন করে হাঁটা দিয়েছে সেই মাথায় বড় স্যুটকেসটা নিয়ে, হাঁটা দিয়ে মানে প্রায় দৌড়তে দৌড়তে অনেক দূর চলে এসছে। ওদের যে ডেরা ছিল একটা পুরনো একটা গুদাম ঘর, সেই গুদাম ঘরে ওরা গিয়ে অন্ধকার চারদিক নির্জন থাকতো, ওইখানে গিয়ে ওরা চোরাই মাল টাল ভাগুয়া টাড়া করে, ওই রকম একটা জায়গায় দৌড়ে গিয়ে স্যুটকেসটা নিয়ে ঢুকে গেছে। যা আর তো আমার টিকি দেখতে পাবে না, তো বলে স্যুটকেসটা খুব ভারী, খুব নামিয়ে ভাবছে যে না জানি কি আছে স্যুটকেসের মধ্যে, এত ভারী, নিশ্চয়ই ভালো কিছুই থাকবে সব ভাবছে। কিন্তু স্যুটকেস খোলার নিয়ম নেই, যতক্ষণ না পার্টনার আসবে, একসাথে বসে খোলা হবে, তারপর দেখা হবে, তারপর ভাগ বাটোয়ারা হবে, কাজেই ওইটা করা যাবে না, একা একা দেখা যাবে না যে কি আছে। তো ওয়েট করছে খানিকক্ষণ বসে বসে, বেশ 10-15 মিনিট বাদে হারান এসছে হাঁপাতে হাঁপাতে। সে বলছে কিরে কী আছে, বলছে কী আছে কী করে বুঝবো বল, খুবই ভারী, ভালো কিছুই আছে মনে হয়, দেখে তো মহিলাকে মনে হলো খুবই তো অন্ধকার কিন্তু ভেতরটা। ওদের কাছে টর্চ ছিল, টর্চ মেরে মেরে ওরা দেখছে যে তালা দেওয়া আছে, স্যুটকেসটাতে তালা দেওয়া আছে। হয়েছে তাহলে খোলা যাক, ওদের কাছে তো সবই থাকে, শীতকাঠি টাইপের যে তালা খোলা তালা ভাঙার, সেই রকম বার করেছে হাতিয়ার, বার করে চার দিয়ে তালাটাকে ভেঙে একজন টর্চ ধরে আছে আর একজন ওই তালা ভাঙছে। তালা ভেঙে চেন খুলে যখন ওপেন করেছে স্যুটকেসটা, তখন দুজনে মানে চমকে 3 হাত পিছিয়ে এসছে, দেখে স্যুটকেসের মধ্যে একটা বডি। হায় ভগবান, এটা কী ব্যাপার হলো, নিজেরা মুখ চাচাই করছে আর থরথর করে ভয়ে কাঁপছে। মানে এটা তো মানে খুবই অপ্রত্যাশিত, একটা মহিলা সে একটা স্যুটকেস নিয়ে একটা বডি নিয়ে আসছিল, আবার বলেছিল যাবে পুলিশ স্টেশন যাবে। ওরা তো মানে হকচকিয়ে গিয়েছে, মানে তখন দেখছে কি ভালো করে টর্চ মেরে দেখছে বডিটা আর কারণ নয়, যে মহিলাকে ওরা দেখেছে জলজান্ত দাঁড়িয়েছিল, যার স্যুটকেসটা ওরা বয়ে বয়ে আনলো, যার সাথে কথা হলো, ঝগড়া হলো, সব হলো, এই বডি হচ্ছে তার। সেই রকম সুন্দর মুখ, খালি গলা দিয়ে প্রচণ্ড ঝরঝরিয়ে রক্ত পড়ছে। ওরা তো হাঁ করে তাকিয়ে আছে, আর মানে ইষ্টনাম জপ করার মতন। এমন সময় দেখছে এই মৃতদেহটা আস্তে 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 উঠে বসলো। ওরা দুজনে ভয়ে থরথর করে কাঁপছে, হাত জোর করে আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, আমরা আর কখনো এরকম চুরি করব না, এসব বলতে শুরু করলো। তখন সেই মৃতদেহটি, মানে ওই মহিলার মৃতদেহ, সে বলল, শোনো, আমি হচ্ছে বেনিয়াটোলার রক্ষিত বাড়ির বউ, আমার নাম মাধবী। আমার স্বামী আমাকে খুন করেছে, খুন করে স্যুটকেসে ভরে আমাকে জলে ভাসিয়ে দিয়েছিল। তোমরা শিগগিরই এই স্যুটকেস শুদ্ধ নিয়ে গিয়ে থানায় গিয়ে রিপোর্ট করো আমার স্বামীর নামে, তাহলেই তোমাদের মুক্তি, আর না হলে তো আমার হাত থেকে তোমাদের মুক্তি নেই।
ওরা তখন কাঁপতে কাঁপতে সেই সুটকেস কোনো মতে বন্ধ করেছে। বন্ধ করে দৌড়াতে দৌড়াতে দুইজনে মিলে নিয়ে গিয়ে সেই সুটকেস পুলিশের ওখানে হেফাজতে গিয়েছে। গিয়ে ওরা তো কান্নাকাটি শুরু করেছে যে আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। এখানে যে মহিলার মৃতদেহ আছে তাকে সে বলেছে, সে পুলিশরা তো বিশ্বাস করছে না, আজগুবি গল্প বলার আর জায়গা পাও না, তোমরা খুন করে নিয়ে তোমরা একদম লকআপে থাকো, পরে দেখছি। বলছে বিশ্বাস করুন, আমরা কোনো খুন করিনি, আমরা কোনো খুন করিনি, একবার আপনারা তদন্ত করে দেখুন যে বেনিয়াটোলার রক্ষিত বাড়ির সত্যিই কোনো বউ খুন হয়েছে কি না। ওদের কথা শুনে ওদের তো সেদিনকার মতন হেফাজতে নিয়ে নিল ওই পুলিশ স্টেশনে, পুলিশের ইয়েতে। তারপরে এনকোয়ারি করলো, করে দেখা গেল সত্যি সত্যি বেনিয়াটোলার রক্ষিত বাড়ির বউ নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো মানে ওই হাজব্যান্ডকে তো ধরা হলো, ধরে তারপরে তো প্রমাণ টমান সমস্তই পাওয়া গেল এবং জেল হয়ে গেল ওই ভদ্রলোক, মানে ওর হাজব্যান্ডের। এইভাবে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে গেল একজন আত্মা। তার উপর অত্যাচারের প্রতিশোধ নিল আর কি। তো এই ছিল আরেকটি ঘটনা। তো আজকে এখানেই শেষ করলাম। তোমরা কে কী বললে, কি শুনলে, কেমন লাগলো কিছুই বুঝতে পারছি না। আজকে শেষ করছি, আবার দেখা হবে খুব শিগগিরই, তখন আরও অনেক ঘটনা নিয়ে আসবো। গুড নাইট।